হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা এডিকুইটি প্যাটার্নের জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে মুঘল যুগের কোশ্চিন নম্বর 16 থেকে শুরু হবে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, কোন মুঘল সম্রাট কাশ্মীর অভিযান পরিচালনা করেন এবং কোন সালে তা সংঘটিত হয়? তো কাশ্মীর অভিযান পরিচালনা করেন আকবর 1586 সালে। আকবর 1586 সালে কাশ্মীরকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এই অভিযান পরিচালনা করেন তার সেনাপতি কাসিম খান ও ভগবন দাস। শাসনকারী চাক বংশকে পরাজিত করে কাশ্মীরকে কাবুল সুবাহার একটি জেলা বা সরকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আকবর কাশ্মীরকে তার ব্যক্তিগত উদ্যান বলে অভিহিত করেছিলেন এবং এটি মুঘলদের প্রিয় গ্রীষ্মকালীন অবকাশ স্থল হয়ে ওঠে। 1576 সালের হলদিঘাটের যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়েছিল? তো 1576 সালের হলদিঘাটের যুদ্ধ আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল। 1576 সালের হলদিঘাটের যুদ্ধ মুঘল সম্রাট আকবরের বাহিনী, যার নেতৃত্ব দেন আম্বরের রাজা মানসিংহ এবং মেওয়ারের রাজপুত শাসক মহারানা প্রতাপের বাহিনীর মধ্যে সংঘটিত হয়। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে লড়েছিলেন? একই কোশ্চিন, শুধু ঘুরিয়ে এসছে। তাহলে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ আকবরের বিরুদ্ধে লড়েছিলেন। আকবরের শাসনকালে সুলি কুল শব্দটির অর্থ কী? তো সুলি কুল শব্দটির অর্থ হচ্ছে সর্বজনীন শান্তি। সুলি কুলের অর্থ সর্বজনীন শান্তি বা সবার সঙ্গে শান্তি। এটি আকবরের শাসন নীতির মূল দর্শন ছিল, যা ধর্মীয় সহিষ্ণুতা এবং বিভিন্ন ধর্মের সহাবস্থানের প্রচার করত। এর লক্ষ্য ছিল এমন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করা যেখানে হিন্দু ও মুসলমান সহ সকল প্রজার সমান অধিকার ও ন্যায় বিচার পাবে। এই নীতি প্রথাগত ইসলামী শাসন ব্যবস্থা থেকে ভিন্ন ছিল এবং বহুধর্মীয় সাম্রাজ্যকে সুসংহত করতে সহায়ক হয়। আকবরের সুলিকুল নীতি মূলত কোন নীতির উপর ভিত্তি করেছিল? তো আকবরের সুলিকুল নীতি সার্বজনীন সহনশীলতা, বা আমরা যেটা পড়লাম এর আগের কোশ্চিনে সর্বজনীন শান্তি, একই কোশ্চিন এসছে, অপশানটা একটু চেঞ্জ করেছে, ঠিক আছে? তো সর্বজনীন শান্তি বা সর্বজনীন সহনশীলতা এই নীতির উপরে ভিত্তি করে ছিল। ব্যাখ্যাটা আগের কোশ্চিনের ব্যাখ্যাটা পড়লেই হবে। নিম্নলিখিত কোন মুঘল সমাধিটি সাধারণ বর্গাকার হস্ত বিহিস্ত বিন্যাস থেকে ভিন্ন? তো আকবরের সমাধি যেটা সিকান্দ্রায় অবস্থিত, এটা কিন্তু হস্তবিহিত বিন্যাস থেকে আলাদা ছিল বা ভিন্ন ছিল। তো আগ্রার সিকান্দ্রায় অবস্থিত আকবরের সমাধি সাধারণ মুঘল সমাধির বিন্যাস থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন ছিল। হুমায়ুনের সমাধি বা তাজমহলের মতো হস্তবিহিত বা 8 স্বর্গ পরিকল্পনা অনুসরণ না করে এটি একটি 5 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির কাঠামো এবং এতে প্রধান গম্বুজ নেই। এর পরিবর্তে উপরের তলায় খোলা ছত্রি রয়েছে। এই অনন্য নকশায় ইসলামিক এবং হিন্দু বৌদ্ধ স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়, যা আকবরের উদার ও সমবায়মূলক ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। আকবরের বিখ্যাত সেনাপতি 1591 সালে চেরোদের আক্রমণ ও পরাজিত করেন। তো আকবরের বিখ্যাত সেনাপতি হচ্ছেন রাজা মান সিং, যিনি 1591 সালে চেরোদের আক্রমণ ও পরাজিত করেন। তো আম্বরের রাজা মানসিং ওয়ান আকবরের বিশ্বস্ত সেনাপতি। 1591 সালে চেরো রাজ্য, বর্তমান বিহার ঝাড়খণ্ড অঞ্চল আক্রমণ ও পরাজিত করেন। তিনি বিপুল ধনসম্পদ অর্জন করেন। মানসিং ছিলেন আকবরের নবরত্নদের একজন এবং কাবুল, বাংলা ও ওড়িশার গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দেন। কোন মুঘল সম্রাট গাখার প্রধান কামাল খানকে মনসবদার করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে আকবর, অপশান বি। সম্রাট আকবর পাঞ্জাব অঞ্চলের গাখারদের দমন করে তাদের প্রধান কামাল খান গাখারকে মুঘল সাম্রাজ্যের মনসবদার নিযুক্ত করেন। এটি ছিল স্থানীয় শক্তিশালী প্রধান ও গোষ্ঠীর নেতাদের মুঘল প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত করে সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ও আনুগত্য নিশ্চিত করার নীতি। তারপরে কোশ্চেন হচ্ছে, 1568 সালে আকবর নিম্নলিখিত কোন অঞ্চলটি সংযুক্ত করেন?
তো 1568 সালে আকবর চিত্তৌরকে সংযুক্ত করেন। আকবর 1568 সালে মেওয়ারের রাজধানী চিত্তৌরগড় ফোর্ট অবরোধ ও দখল করেন। রানা উদয় সিং পাহাড়ে সরে গেলে জয়মল ও পট্টা দুর্গ রক্ষা করেন। চিত্তৌরের পতন রাজপুত প্রতিরোধের উপর বড় আঘাত ছিল। আকবর পরে আগ্রা দুর্গের ফটকে জয়মল ও পট্টার মূর্তি স্থাপন করে তাদের বীরত্বের স্মরণ করেন। গুজরাট দখল হয় 1572 সালে এবং বাংলা 1576 সালে। অবশ্যই এই পয়েন্ট দুটো মনে রাখবে, গুজরাট 1572, বাংলা 1576 এবং চিত্তর হচ্ছে 1568। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। অপশন ডি টোডরমল। রাজা টোডরমল ছিলেন সম্রাট আকবরের অর্থমন্ত্রী, দিওয়ানে আশরাফ যাকে বলা হতো। তিনি মুঘল রাজস্ব ব্যবস্থায় জব্ত বা বন্দোবস্ত, টোডরমলস বন্দোবস্ত প্রবর্তনের জন্য বিখ্যাত। জব্ত ব্যবস্থাটা, ঠিক আছে। এই ব্যবস্থায় জমির সঠিক পরিমাপ, উৎপাদনশীলতার ভিত্তিতে জমির শ্রেণীবিভাগ, পোলাজ, পরাহুতি ইত্যাদি এবং গত 10 বছরের গড় উৎপাদনের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা হতো, যাকে দোহাশালা পদ্ধতি বলা হতো। আকবরনামায়ের প্রথম খণ্ডে প্রধানত কী বিষয়ে আলোচনা করা হয়েছে? তো আকবরনামায় প্রথম খণ্ডে আকবরের পূর্বপুরুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আকবরনামা গ্রন্থটি আবুল ফজল রচনা করেন এবং এটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে আকবরের পূর্বপুরুষদের, যেমন আদম থেকে হুমায়ুন পর্যন্ত ইতিহাস এবং আকবরের জন্মের বিবরণ রয়েছে। দ্বিতীয় খণ্ডে আকবরের শাসনকালের ঘটনাবলী এবং তৃতীয় খণ্ড আইনি আকবরীতে প্রশাসন, সেনাবাহিনী, রাজস্ব, সাম্রাজ্যের ভূগোল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আকবরের শাসনামলে 3 খণ্ডের ইতিহাস কে লিখেছিলেন? ওখান থেকে কোশ্চিন এসছে, ঠিক আছে, আগের কোশ্চিনটা থেকে একটু চেঞ্জ হয়েছে। তো 3 খণ্ডের ইতিহাস কে লিখেছিলেন? আবুল ফজল, যার নাম হচ্ছে আকবরনামা, ঠিক আছে। তো মানে বইটার নাম হচ্ছে আকবরনামা, লিখেছিলেন আবুল ফজল। তো আবুল ফজল ইবনে মুবারক, যিনি আকবরের দরবারে ইতিহাসবিদ ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি আকবরনামা লিখেছিলেন। এটি আকবরের শাসনামলের 3 খণ্ডের ইতিহাস। প্রথম 2 খণ্ডের ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়েছে, আর তৃতীয় খণ্ডে আইনি আকবরীতে সাম্রাজ্যের প্রশাসন, সংস্কৃতি এবং অর্থনীতি সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান ও তথ্য দেওয়া হয়েছে। আগের ব্যাখ্যাটা যেটা আমরা পড়লাম, এখানে একটু শর্ট করে আসে। আকবরের বিভিন্ন স্থানে অভিযানের সাল সম্পর্কিত নিচের কোন জোড়াটি সঠিক? তো রণথম্বর 1569, গুজরাট 1572, দুটাই ঠিক। এর আগে একটা ব্যাখ্যাতে আমরা পড়লাম, চিত্তর 1568, গুজরাট 1572 আর বাংলা 1576, 3টে পড়লাম। এর সঙ্গে আরেকটা যুক্ত হলো কি, রণথম্বর 1569। তো এখানে দুটোই ঠিক, অপশান সি হবে আমাদের অ্যান্সার। উভয় জোড়াই সঠিক। আকবর 1569 সালে রণথম্বর দুর্গ জয় করেন, পরে 1572 থেকে 73 সালে গুজরাট জয় করেন এবং মুজাফফর শাহ তৃতীয় মুজাফফর শাহ থ্রিকে পরাজিত করেন। গুজরাট বিজয়ের ফলে মুঘলরা সমুদ্রপথ ও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের নিয়ন্ত্রণ পায়। এই বিজয়ের স্মৃতিতে আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। পয়েন্টটা অবশ্যই মনে রাখবে, বুলন্দ দরওয়াজা কিন্তু গুজরাট জয়ের পর ওর স্মৃতিতেই তৈরি করা হয়েছিল। আকবরের সময় কোন কোন প্রদেশে জমি পরিমাপের অসুবিধার কারণে জব্ত ব্যবস্থা চালু করা হয়নি? তো এটা বাংলা ও গুজরাটে চালু করা হয়েছিল না জব্ত ব্যবস্থা। আকবরের রাজস্ব ব্যবস্থা জব্ত বা দহসালা বাংলা ও গুজরাট প্রদেশে চালু করা হয়নি, কারণ এই অঞ্চলগুলো সদ্য বিজিত ছিল এবং তাদের পরিবর্তনশীল পরিস্থিতি ও দূরত্বের কারণে জমির সঠিক পরিমাপ ও বার্ষিক পরিদর্শন কঠিন ছিল। তাই এই অঞ্চলে নাস্ক বা আনুমানিক হিসাব বা ফসল ভাগাভাগির মতো পুরনো পদ্ধতি চালু ছিল। তুজুকি জাহাঙ্গীরি নামক বিস্তৃত আত্মজীবনীর জন্য কোন মুঘল সম্রাট পরিচিত? তো তুজুকি জাহাঙ্গীরি লিখেছিলেন কে? জাহাঙ্গীর লিখেছিলেন, ঠিক আছে, এটা মনে রাখার সহজ। জাহাঙ্গীরি থেকে জাহাঙ্গীর। তুজুকি জাহাঙ্গীরি অথবা জাহাঙ্গীর নামা হলো মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী। এটি পারস্য ভাষায় রচিত এবং তার শাসনকাল, প্রকৃতি ও উদ্ভিদ প্রাণী সম্পর্কে পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং শিল্পরুচির অকপট বিবরণ দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস, যেমন তার প্রপিতামহ বাবরের বাবরনামা। জাহাঙ্গীর ছিলেন প্রকৃতিপ্রেমী ও শিল্পরসিক, যা তার আত্মজীবনীতে প্রতিফলিত হয়েছে।
তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা আবার পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।